কমলমতি সন্তানদেরকে মেরে পিটে অস্ত্র হাতে করে হেলমেট বাহিনীকে লেলিয়ে দিয়ে আপনি মুক্তিযুদ্ধের চেতনা শিখাবেন, সেই মুক্তিযুদ্ধের চেতনা তো তারা শিখবে না, তারা তো আরো বিপদগামী হবে। যে মুক্তিযুদ্ধের চেতনা যদি হয় আমার নিরপরাধ কন্যা সন্তানকে রাস্তায় লাঞ্ছিত করা, গরম পানি ঢেলে দেওয়া, তাদেরকে ধর্ষণ করার হুমকি দেওয়া, বা এই যে অস্ত্র হাতে খুন করার জন্য অনুমতি চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, তাহলে সেই মুক্তিযুদ্ধের চেতনায় কি উদ্বুদ্ধ হবে আমার সন্তানরা? সেখান থেকে তারা আতঙ্কিত হবে। তারা কিন্তু প্রশ্ন হলো যে আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে এই সমস্ত দেখভাল করার দায়িত্ব না দিয়ে আপনি কে, কোন সংবিধানের আলোকে, কোন ক্ষমতা বলে, কোন সিআরপিসির আলোকে আপনি ছাত্রলীগকে লেলিয়ে দিলেন আমার এই নিরাপরাধ ছাত্রদের বিরুদ্ধে? সেই জবাবকে একবার দিতে পারবেন? সহিংসতা বেশি হলো বা এই যে রক্ত ঝরলো, এটা তো আপনার ঘোষণার পর থেকে। আমরা তো জানি যে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, বিবৃতিজীবী আর কি। বিবৃতিজীবীরা যখন আমার কন্যাতুল্য মেয়ে সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদেরকে হায়ার করে নিয়ে এসে বিরিয়ানি খাইয়ে তাদেরকে নির্যাতন করে, তারা একটা কথা বলে না, তখন অন্যদের যখন মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালা বিক্রি করে দেশে 18 বছর 20 বছর নির্বাচন হয় না, ভোট হয় না, নির্বাচনী ব্যবস্থা অবরুদ্ধ, তখন একটি কথা মুখ দিয়ে বের হয় না। যখন আমার 6 জন সন্তানের রক্ত দিয়ে এই স্বাধীন দেশের ভূমি রঞ্জিত হয়, তখন যাদের মুখে কোনো কথা ভাসে না, তাদের কথাগুলো বলতে বা শুনতে রুচিতে বাধে হাসিনা। অতএব এই সমস্ত কথাগুলা শুনতে চাই না। আমার ছাত্ররা এই মুহূর্তে আতঙ্কিত। আমার এক ভাই এখানে কথা বলছেন, নিশ্চয়ই আমি একটা ককটেলের শব্দ বা গুলির শব্দ আমি শুনলাম, আমি বাবা হিসাবে কিন্তু আতঙ্কিত যে আমার এই সন্তানটি রাতে নিরাপদ থাকবে কিনা। এই জায়গায় আমার কথা হলো যে দেখেন, আমার ফরাদ ভাই থাকলে খুব ভালো হতো। আমি খুব রাজনীতি সচেতন একজন মানুষ, হাসিনা আপা আপনি নিজে জানেন। আমি কিন্তু কখনো শুনিনি বা দেখিনি যে ওটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনো পুলিশের গাড়িতে ওবায়দুল কাদের সাহেবের বা ছাত্রলীগের হামলার আগে কোনো গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি এটা দেখিনি বা আমি এটা শুনিনি। তারপরে প্রশ্ন হলো যে তারা আমার সন্তান ভুল করছে। আমার দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে যাদের বেতন হয় আমার রাষ্ট্রের ট্যাক্সের টাকায়। আমার প্রশ্ন হলো তাদেরকে এই সন্ত্রাসী যদি কর্মকাণ্ড করে থাকে, তর্কের খাতিরে আমি বললাম, যদিও আমার জানা মতো এ ধরনের ঘটনা ঘটেনি, যদি ঘটে থাকে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা তদন্ত করবে, অপরাধীকে চিহ্নিত করবে, কোর্টের আওতায় সোপর্দ করবে, কোর্ট বিচার করবে, শাস্তি দেবে, আমি হ্যাপি হব, আমি অখুশি হব কেন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে। কিন্তু প্রশ্ন হলো যে আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে এই সমস্ত দেখভাল করার দায়িত্ব না দিয়ে আপনি কে, কোন সংবিধানের আলোকে, কোন ক্ষমতা বলে, কোন সিআরপিসির আলোকে আপনি ছাত্রলীগকে লেলিয়ে দিলেন আমার এই নিরাপরাধ ছাত্রদের বিরুদ্ধে? সেই জবাবকে একবার দিতে পারবেন? সহিংসতা বেশি হলো বা এই যে রক্ত ঝরলো, এটা তো আপনার ঘোষণার পর থেকে। রাতে কেন বিরিয়ানি খাইয়ে বিভিন্ন পাড়া মহল্লা থেকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ছেলে পেলেকে নিয়ে এসে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক সৃষ্টি করলেন, প্যানিক তৈরি করলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলা করলেন, কেন করলেন? আমি ধরলাম অপরাধ করেছে, আপনি তো রাষ্ট্রের দায়িত্বে আছেন, আপনি তাদেরকে ডাকেন, আলোচনা করতে পারতেন, সমাধান করতে। হাসিনা আপা আমার সন্তানরা যদি আমার মতো অভিমান করে, আমাকে যদি আমার ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কিছু করে, আমি কি পাশের বাড়ি থেকে মাস্তান ভাড়া করে নিয়ে তাকে পিটাবো? আমার মেয়েটা যদি অবদ্ধ হয়, আমার কথা যদি না শোনে, আমার অনুরোধ যদি না রাখে, যদি আমার বাড়ির একটা গ্লাস ভেঙে ফেলে দেয়, 5টা থালা ভেঙে ফেলে দেয়, আমি কি পাশের বাড়ির বকাটা ছেলেকে ধরে নিয়ে এসে বিরিয়ানি খাইয়ে বলবো যে আমার কন্যা সন্তানকে আমার বাড়ির নিচে দাঁড়িয়ে লাঞ্ছনা করতে, নির্যাতন করতে? যে সমস্ত সাংবাদিকদের মুখে এগুলোর কোনো প্রতিবাদ বাড়ায় না, তাদের ফেসবুক স্ট্যাটাস নিয়ে আলোচনা করার রুচি অন্তত আমার মতো এই শিক্ষকের নেই। তারপরে হাসিনা আপা সেটি হলো যে দেখেন, আপনি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের কথা বলছেন। হ্যাঁ, অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ হতে হবে, আমরাও সেটা চাই। কিন্তু আপনি এই তরুণ প্রজন্ম যাদের জন্ম 80-র দশকে, জন্ম 90-এর দশকে, সেই সমস্ত কমলমতি সন্তানদেরকে মেরে পিটে অস্ত্র হাতে করে হেলমেট বাহিনীকে লেলিয়ে দিয়ে আপনি মুক্তিযুদ্ধের চেতনা শিখাবেন, সেই মুক্তিযুদ্ধের চেতনা তো তারা শিখবে না, তারা তো আরো বিপদগামী হবে। যে মুক্তিযুদ্ধের চেতনা যদি হয় আমার নিরপরাধ কন্যা সন্তানকে রাস্তায় লাঞ্ছিত করা, গরম পানি ঢেলে দেওয়া, তাদেরকে ধর্ষণ করার হুমকি দেওয়া, বা এই যে অস্ত্র হাতে খুন করার জন্য অনুমতি চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, তাহলে সেই মুক্তিযুদ্ধের চেতনায় কি উদ্বুদ্ধ হবে আমার সন্তানরা? সেখান থেকে তারা আতঙ্কিত হবে, তারা ভয়ে ভীত হয়ে যাবে, তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এখান থেকে হাত গুটিয়ে নেবে। বরং মুক্তিযুদ্ধ ছিল তো সমস্ত অন্যায়, অবিচার,
এবং শোষণের বিরুদ্ধে লড়াই। তা আজকে যদি সেই অন্যায় এবং শোষণ এবং বঞ্চনার দায়িত্ব যদি ছাত্রলীগ নিয়ে নেয় বা সরকারি দল নিয়ে নেয়, মানুষ তো সেটা ভালোভাবে নিচ্ছে না, ভালোভাবে নেয় না। আমার এই নতুন প্রজন্মকে যদি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আনতে হয়, তাহলে মুক্তিযুদ্ধের যে শোষণমুক্ত বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ভোটাধিকার নিরাপদে নির্ভয়ে প্রয়োগ করার স্বাধীনতার যে বাংলাদেশ, অর্থনৈতিক মুক্তির যে বাংলাদেশ, সেই বাংলাদেশ তো তারা দেখছে না। তারা দেখছে হলে ছাত্রলীগের ছেলেপেলেরা সেট বিক্রি করে, তারা দেখছে গুন্ডাতন্ত্র, তারা দেখছে মাস্তানি তন্ত্র, তারা দেখছে ব্যাংক থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করলে বিচার হয় না, তারা দেখছে মতিয়ার তন্ত্র, বেনজির তন্ত্র, যেগুলোর কোনো বিচার হয় না, প্রতিকার হয় না। সেই বাংলাদেশে স্থাপন করে আপনি যদি 80-র দশকে জন্মগ্রহণ করা, যাদের হাতে ডিজিটাল ফোন আছে, মোবাইল ফোন আছে, প্রযুক্তি আছে, উন্নত বিশ্বের সমস্ত বিষয়গুলো এক টিপে তারা দেখতে পারে, তাদেরকে তো আপনি আকৃষ্ট করতে পারবেন না। তারা তো আস্তে আস্তে আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এই ভয়াবহ খেলায় সরকার কেন নেমেছে আমি জানি না। গত 17 বছর সরকার তাদের অহম, তাদের দাম্ভিকতা, তাদের নির্যাতন, নিপীড়ন এবং যা খুশি তাই করার মনোভাব চরিতার্থ করার যে একটি প্রয়াস, সেই প্রয়াসের বলি আজকে 6-6টি তাজা প্রাণ। সেই প্রয়াসের বলি আজকে অজস্র রাজনৈতিক ভাবে, দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি করে না, কিন্তু রাজনৈতিক ভাবে সচেতন আমার এই সন্তানরা যখন প্রতিবাদ করে, তাদের পথে যখন অস্ত্র হাতে হামলিয়ে পড়ে, হুমকিতে হুমড়ি খেয়ে পড়ে, তখন আমাদেরকে আহত করে এবং খুব ক্ষতি দেয়। আপনি মুক্তিযুদ্ধের চেতনা শেখাবেন, ভালো কথা। আপনি বহিরাগতদেরকে নিয়ে এসে আমাদেরকে মারেন কেন? মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ করবেন, খুবই ভালো কথা, আমরা স্যালুট করি আপনাদেরকে। মানুষের ভোটাধিকার হরণ করেন কেন? মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের কথা বলেন। আপনি আমার নেতাকে নির্বাচন করার অধিকার থেকে বঞ্চিত করছেন কেন? আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন, আমাকে 93%, মাত্র 3% লোকের জন্য আপনি 56% কোটা সংরক্ষিত করবেন, আর 97% লোকের জন্য আপনি 44% কোটা দেবেন। এই যে বঞ্চনা, সেই বঞ্চনা যদি যৌক্তিক মনে করেন, তাহলে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে বসেন, আলোচনার টেবিলে বসেন। কই, আপনি তো বসেন না। আমার লজ্জা লাগে যে আমি বাংলাদেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আজকে এই বিশ্ববিদ্যালয়ে সারা জীবন শুনেছি, আমার জীবদ্দশায়, আমার ছাত্র জীবনে, যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় সিন্ডিকেটের মাধ্যমে, তাদেরই একমাত্র এখতিয়ার। কিছুক্ষণ আগে দেখলাম, আমি বলছিলাম না যে আজ্ঞাবহ প্রশাসন, এখন পর্যন্ত একজন ভাইস চ্যান্সেলর প্রতিবাদ করতে পারেননি যে বিশ্ববিদ্যালয় বন্ধ করার প্রজ্ঞাপন জারি করেছে ইউজিসির একজন পরিচালক। এটি লজ্জা, এটি লজ্জা প্রতিষ্ঠানের স্বায়ত্ত শাসনের পক্ষে, যে উনি বন্ধ করতে পারেন না। বিশ্ববিদ্যালয় বন্ধ করার এখতিয়ার একমাত্র বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত হওয়ার পরে রেজিস্ট্রার মহাশয় প্রজ্ঞাপন জারি করবেন। কি করে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ইউজিসির একজন পরিচালক তিনি চিঠি লিখতে পারেন সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরদেরকে যে বিশ্ববিদ্যালয় বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হলো, পরে আবার সংশোধন করে বললেন যে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই যে খবরদারির একটি জায়গা, যে সব জায়গায় খবরদারি করা যায় না, সব জায়গায় মাতব্বরি করা যায় না, সব জায়গায় আপনার মতামতকে চাপিয়ে দেওয়া যায় না। আপনার এই তরুণ প্রজন্ম যারা আপনাকে স্বাধীনতা দিয়েছে এই তাজা রক্ত দিয়ে, মায়ের মুখের আমাদের মুখ দিয়ে মায়ের ভাষায় কথা বলার আন্দোলন দিয়েছে সেই শহীদ জব্বার বরকতরা, সেই দেশে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে, রংপুর চিটাগং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আপনি আবার রাজনৈতিক অহম্বোধ, আপনার দাম্ভিকতা, আপনার অধ্যত্বপূর্ণ আচরণ, আপনার সন্ত্রাসী এই যে সন্ত্রাসী তত্ত্ব যে আপনি চালু করে থাকেন দেশে, সেটি সব জায়গায় সফল হবে এমনটি ভাবা বোধহয় সরকারের পক্ষে বড় ধরনের একটি অন্যায় হয়ে গেছে, বড় ধরনের ভুল হয়ে গেছে। আমি অনুরোধ করব, যা হবার হয়ে গেছে দয়া করে সূর্য ওঠার আগেই রাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার একটি আহ্বান জানান, রাষ্ট্রের পক্ষ থেকে সমঝোতার একটি আহ্বান জানান, রাষ্ট্রের পক্ষ থেকে অন্তত এইটুকু আহ্বান জানান যে যদি শিক্ষার্থীদের দাবি নিয়ে আমরা আলোচনা করতে চাই, আলোচনা যদি যৌক্তিক হয়, তাহলে সেটি সরকার মানবে এবং সেটি গ্রহণ করবে। এই আহ্বানই পারে এই উত্তপ্ত ছাত্র আন্দোলনের একটি পরিবেশকে কুল ডাউন করতে। আমরা স্বাধীনতার চেতনার বাংলাদেশে বসবাস করতে চাই, আমরা স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করা মানুষ। কথায় কথায় আপনি রাজাকার বলবেন, কথায় কথায় স্বাধীনতার বিরুদ্ধে বলবেন, কথায় কথায় আপনি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বলবেন। কোথায় মুক্তিযুদ্ধের চেতনা? আপনি যখন মানুষকে হত্যা করার পারমিশন দিয়ে ফেসবুকে পোস্ট দেন, এখনো তারা আইনের আওতায় আসে না। আপনি লাঠি সোটা নিয়ে আপনি হলগুলোকে, ছাত্রদের, নিরপরাধ ছাত্রদের যেখানে নিরাপদ আবাসস্থল, সেই আবাসস্থল যখন অনিরাপদ হয়ে যায়, তখন আপনি কথা বলেন না, আপনি শান্তিপ্রিয় ছাত্রদের জুলুম করেন।
সেটি বোধহয় স্বাধীন বাংলাদেশে কোনো মানুষের প্রত্যাশিত হতে পারে না। হাসিনা আপা, আমার মেয়েটি এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছে, একটি মেডিকেল কলেজে, নাম বলতে চাই না, আমি বাবা হিসেবে আতঙ্কিত যে খুব কাছাকাছি অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে। আপনি কি বলতে পারেন যে আমার এই সন্তানটা কতটুকু অনিরাপদ জীবন তার যাপন করছে? এই যে ঢাকা মেডিকেল কলেজ বন্ধ হয়ে গেছে সরকারি ঘোষণায়, সে কি করে রাজশাহী পর্যন্ত আসবে? রাস্তাঘাট বন্ধ, ট্রেন বন্ধ, রোড বন্ধ। এই নিশ্চয়তা কার হাতে? সরকারের হাতে। কারণ এরা তো আমার সন্তান। আপনি যখন নিজের সন্তানকে শাসন করার জন্য বাইরের সন্ত্রাসীকে হায়ার করেন না, ভাড়া করেন না, তাহলে কেন অন্যের সন্তানদেরকে? আমার কি মনে হয় জানেন, যে আজকে যারা এই যে রাষ্ট্রযন্ত্রের চেয়ারে, বড় বড় চেয়ারে বসে থেকে আমাদেরকে শাসন করতে চান, শোষণ করতে চান, হুকুম জারি করতে চান, ফরমান জারি করতে চান, ডান্ডা মেরে ঠান্ডা করতে চান, তাদের কোনো সন্তানরা আমার মনে হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, বাংলাদেশে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। কারণ তারা গত 16, 17, 18, 20 বছরে, সকল রাজনৈতিক দলের কথা বলছি, এমন অর্থবিত্তশালী হয়ে গেছেন অবৈধ রাষ্ট্রীয় ক্ষমতা প্রভাবকে ব্যবহার করে, যে তাদের সন্তানরা পড়েন উন্নত বিশ্বে, তাদের সন্তানরা পড়েন উন্নত পরিবেশে। অতএব এই বিশ্ববিদ্যালয়, এই শিক্ষাঙ্গন যে একটা দীর্ঘমেয়াদী অচলায়নের দিকে চলে গেল, বন্ধ চলে গেল, এর ক্ষতি তো তাদেরকে স্পর্শ করবে না। এই ক্ষতি তো স্পর্শ করবে আমাদের এই মোল্লা রহমতুল্লাহকে, এই ক্ষতি স্পর্শ করবে আমি একজন শিক্ষার্থীর বাবা হিসাবে আমাকে, আমার পরিবারকে। সেই জায়গায় তারা এতটাই উদাসীন, এই শিক্ষা প্রতিষ্ঠানকে যেখানে আলোচনার মধ্য দিয়ে সন্তান তুল্য ছাত্রদের সাথে আলোচনায় বসে সমাধান করা যেত, সেই সমস্যাটা একটা অহংকার, একটা অহম্বোধ দেখাতে গিয়ে একটি সহিংস আন্দোলনে পরিণত হলো। 6টি প্রাণ ঝরে গেল, অজস্র শিক্ষার্থীরা আহত হলো। এটি কাম্য হতে পারে না। অনুরোধ করব সরকারকে, একজন অভিভাবক হিসেবে, একজন ট্যাক্স পেয়ার হিসেবে, যে দয়া করে এখনো আলোচনার টেবিলে বসুন, সমস্যার সমাধান করুন, দেশবাসীকে এবং জাতিকে স্বস্তি দিন এবং দেশকে প্রকৃত গণতন্ত্রের চেতনায় পথে পরিচালিত করুন। ধন্যবাদ হাসিনা আপা।